ওয়েলকাম এভরিওয়ান টু দি ইলেকট্রিকা। আজকে থেকে আমরা এসি সার্কিটসের সিরিজ শুরু করছি। তো এইটা পশ্চিমবঙ্গের স্টেট কাউন্সিলের থার্ড সেমিস্টারে যে ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড নেটওয়ার্কস রয়েছে তার অন্তর্গত একটি টপিক। এবং আমি এতটুকু বলতে পারি যে অনেকেই বলছিল যে তাদের এসি সার্কিটে প্রবলেম হচ্ছে, তো সেই কারণেই এটা স্টার্ট করা। এবং তোমরা যদি প্রত্যেকে এই সিরিজটা ভালোভাবে পুরোপুরি দেখো, তো আমার মনে হয় যে এসি সার্কিটের প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং এর বাইরে আর কিছু ডিপ্লোমা লেভেলে এসি সার্কিট থেকে করার থাকবে না এই সিরিজে যতটা কভার করা হবে। ওকে, সো প্রত্যেকে সিরিয়াসলি বসে খাতা পেন নিয়ে নোট বানাও নিজের। এবং আমি প্রত্যেকটা টপিকই ধীরে ধীরে যতটা দরকার ততটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো বোঝার চেষ্টা করো। এর বাইরেও যদি কিছু প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব আহ, তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এইবার এসি সার্কিটে এই যে আমার নামটা রয়েছে এসি, তাই তো? এসি সার্কিটের এই যে নামটা এসি, তো এটা কোথা থেকে এসছে না, এটার পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এবার এই যে অল্টারনেটিং কারেন্ট, এটা মানে কি? অল্টারনেটিং মানে যেটা বারবার চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে বা অল্টারনেট করছে। তো এই এসির ক্ষেত্রে আমার যে কোয়ান্টিটিগুলো, মানে যে ইলেকট্রিক্যাল যে প্যারামিটারগুলো, যেরকম ভোল্টেজ বা কারেন্ট, তো সেইগুলোর নেচারটা কীরকম হয় না, সেটা আমার অল্টারনেট করে বা সময়ের সাথে সাথে ও চেঞ্জ হয়। ঠিক আছে? তো এই চেঞ্জটা কি ধরনের চেঞ্জ? না, ওই যে কোয়ান্টিটিটা, ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, তার ডাইরেকশানটা আমার পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে থাকে। ওকে, ফর এক্সাম্পল আমি যদি একটা আঁকি, যে সময়ের সাথে সাথে আমি ম্যাগনিটিউডটাকে প্লট করছি, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে আমার রয়েছে হচ্ছে গিয়ে টাইম, আর ওয়াই অ্যাক্সিসে আমার রয়েছে হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড। ওকে, বা মান। তো এটা কিরকম হচ্ছে না, ফর সাম টাইম এটা আমার পজিটিভ রয়েছে। ওকে, এরকম। এগেন আবার আফটার সাম টাইম ওর ডাইরেকশনটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমার ম্যাগনিটিউড তো চেঞ্জ হচ্ছেই, তার সাথে সাথে অল্টারনেটিং মানে এখানে মাস্ট হচ্ছে যে আমার ডাইরেকশনটা চেঞ্জ হতে হবে। ওকে, তো ডাইরেকশনটা আমার এখানে দেখো যে এখানে আমার পজিটিভ অ্যান্ড এখানে আমার নেগেটিভ। তো এই যে কোয়ান্টিটিটা, এটা আমার ভোল্টেজ হোক বা কারেন্ট হোক, এটা কিন্তু আমার একটা অল্টারনেটিং কোয়ান্টিটি। ওকে, তো এই যে অল্টারনেটিং কারেন্ট, এই নামটা এসেছে এই অল্টারনেটিং কোয়ান্টিটি থেকে। তো অল্টারনেটিং কোয়ান্টিটি মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে যার ডাইরেকশনটা আমার চেঞ্জ হয় বা অল্টারনেট করে। এইবার এই যে ডাইরেকশনের কনসেপ্টটা, এই যে পজিটিভ আর নেগেটিভ, এইটা কিন্তু একটা রিলেটিভ কনসেপ্ট। মানে কি না, কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ হবে সেইটা ডিপেন্ড করছে আমাদের অ্যাজাম্পশনের উপর। আমি যদি ধরে নিলাম যে এরকম আমার একটা ব্যাটারি রয়েছে, এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তো এই পোলারিটিটায় আমার কারেন্ট ফ্লো হবে এই দিকে। তো এই ডাইরেকশনটাকে আমি যদি পজিটিভ ধরে নিই, তাহলে নেগেটিভ হবে আমার ঠিক উল্টোটা। ওকে, এইটা যদি আমার পজিটিভ হয় তাহলে নেগেটিভ হবে কোনটা না, এই পোলারিটি। যে এই ক্ষেত্রে আমার কারেন্টের ডাইরেকশনটা এই দিকে, তো এই ডাইরেকশনটা আমার তখন হয়ে যাবে নেগেটিভ। আবার যদি আমি শুরুতেই ধরে নিলাম যে এই ডাইরেকশনটা হচ্ছে গিয়ে আমার পজিটিভ, ওকে, এইটা আমার পজিটিভ ডাইরেকশন, তাহলে এইটা কিন্তু তখন হয়ে যাবে আমার নেগেটিভ ডাইরেকশন। সো অল্টারনেটিং কোয়ান্টিটি মানেই সেটা আমার ভোল্টেজ হোক বা কারেন্ট, তার ডাইরেকশনটা আমার সময়ের সাথে চেঞ্জ হতে হবে। ইন দি আদার হ্যান্ড আমরা যেটাকে বলি ডিসি কোয়ান্টিটি বা ডাইরেক্ট কারেন্ট, সেইটার ক্ষেত্রে কিন্তু আমার ডাইরেকশনটা চেঞ্জ হয় না, ডাইরেকশনটা সেমই থাকে, ইউনি ডাইরেকশন। ওকে,
যে এটা যদি আমার কারেন্ট হয়, তো আমার কারেন্টের ডাইরেকশনটা একই দিকে থাকবে। এটা এরকম কনস্ট্যান্ট নাও হতে পারে, এটা কিন্তু পালসেটিং হতে পারে, যে আমার ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে। ওকে, এরকম এটা দেখো ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে, কখনো ম্যাগনিটিউড এইখানে, কখনো ম্যাগনিটিউড কমে যাচ্ছে, কখনো আবার ম্যাগনিটিউড বেড়ে যাচ্ছে। আমি ধরলাম এটা 5 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার, ওকে, এটা 7 অ্যাম্পিয়ার। তো আমার ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে, বাট ডাইরেকশন কিন্তু একই রয়েছে। তো এইটা কিন্তু অল্টারনেটিং কোয়ান্টিটি বা এসি কোয়ান্টিটি নয়। যদিও এই যে এসি টার্মটা, এটার পুরো নাম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ঠিক আছে, কিন্তু এটা এতটাই ইউজড টু, বা এটা এতটাই জেনারেল হয়ে গেছে যে যে কোনো অল্টারনেটিং কোয়ান্টিটির ক্ষেত্রেই আমরা এই এসি টার্মটা ব্যবহার করি। যেরকম যদি অল্টারনেটিং ভোল্টেজ হয়, ঠিক আছে, অল্টারনেটিং ভোল্টেজ, তো সেই ক্ষেত্রেও আমরা এটাকে বলবো এসি ভোল্টেজ। ঠিক আছে, মানে এই এসি টার্মটা শুধুমাত্র এসি কারেন্ট নয়, এসি টার্মটা আবার যে কোনো অল্টারনেটিং কোয়ান্টিটি বোঝাতেই আমার এসি টার্মটা ব্যবহৃত হয়। ওকে, এইবার আমরা যদি এই যে গ্রাফটা আমরা আঁকছি টাইমের সাথে সাথে ম্যাগনিটিউডের, এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা বলি কোয়ান্টিটিটার ওয়েভ ফর্ম। ঠিক আছে, স্পেলিংটা ভুল লিখলাম, দ্যাট ইজ ওয়েভ ফর্ম। আচ্ছা, কেন ওয়েভ ফর্ম? না, এই যে আমার ভোল্টেজটা বা কারেন্টটা, এইটার এই যে প্যাটার্ন, এইটাকেই আমরা বলি ওয়েভ। ওকে, সো আমার যেই গ্রাফের মাধ্যমে আমরা ভোল্টেজ বা কারেন্টটা টাইমের সাথে সাথে কি প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, সেই গ্রাফটাকে আমরা বলি ওয়েভ ফর্ম। এইবার আমরা যদি কিছু স্ট্যান্ডার্ড অল্টারনেটিং কোয়ান্টিটির ওয়েভ ফর্ম দেখি, বা কিছু এসি ওয়েভ ফর্ম দেখি, তাহলে এইটা একটা রয়েছে, যে দেখো এখানে আমার ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউডটা আমার আমার ওয়েভ ফর্মটা এরকম ট্রায়াঙ্গেলের মতো দেখাচ্ছে। ওকে, সো দিস ইজ কল্ড ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ওয়েভ। আবার এইখানে দেখো, এইখানে ওয়েভ ফর্মটায় এই যে এক একটা হাফ সাইকেল, এগুলো আবার স্কোয়ারের মতো দেখতে, তাই এটাকে আমরা বলি স্কোয়ার ওয়েভ। ওকে, আবার এইখানে এইটা হচ্ছে, যে দেখো এইখানে কিরম ছিল, না এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছিল, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছিল, এইখানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, পরে সাডেনলি একটা ইনস্ট্যান্ট আমার ওটা আবার ডিক্রিজ করছে। তো এই যে ওয়েভটা, এটা অনেকটা করাতের দাঁতের মতো দেখতে, এটাকে আমরা বলি সটুথ। ঠিক আছে, এই যে ওয়েভগুলো, এই ওয়েভগুলোর দেখো একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, যে এটা কিন্তু একই রকম ওয়েভ ফর্ম আমার বারবার রিপিট হচ্ছে। তো সেই কারণে এদেরকে আমরা বলি পিরিয়ডিক ওয়েভ ফর্ম বা পিরিয়ডিক্যাল। ওকে, পিরিয়ডিক্যাল মানে একই জিনিস বারবার আমার টাইমের সাথে, টাইম পিরিয়ডের সাথে আমার রিপিট হচ্ছে। সো দিস আর পিরিয়ডিক ওয়েভ ফর্মস। ওকে, কিন্তু নট নেসেসারি প্যাটার্নটা এরকম আমার আহ, এরকম আমার অর্গানাইজড হতে হবে। ঠিক আছে, প্যাটার্নটা কিন্তু একটা র্যান্ডমও হতে পারে, যে যেভাবে খুশি এলোমেলোভাবে আমার ওটা অল্টারনেট করছে। যেরকম এই ওয়েভ ফর্মটায় দেখো, যে এটা আমার বাড়ছে, আবার হঠাৎ আমার নেগেটিভ হয়ে গেল, আবার পজিটিভ হলো, আবার নেগেটিভ হয়ে গেল। তো এটা র্যান্ডম, এটার কোনো পিরিয়ডিসিটি নেই। ঠিক আছে, ওকে, তো এইরকমও কিন্তু আমার অল্টারনেটিং কারেন্ট হতে পারে, এটা আমার নন পিরিয়ডিক। ওকে, আচ্ছা, এইবার সবথেকে যেটা ফেমাস অল্টারনেটিং কারেন্ট ওয়েভ ফর্ম, সেইটা হচ্ছে আমার এইটা, যেটাকে আমরা বলি সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। এই ক্ষেত্রে দেখো আমার ভোল্টেজটা সাইন ওয়েভের মতো আমার ভ্যারি করছে, যে যখন অ্যাঙ্গেল, এটা আমার টাইমও হতে পারে, আবার এই অ্যাক্সিসে আমরা অ্যাঙ্গেল নিই ওমেগা টি বা থিটা, এটাও কিন্তু আমরা এই অ্যাক্সিসে নিই। তো দেখো অ্যাঙ্গেলটা যত আমার ভ্যারি করছে, যে যখন 0 ডিগ্রি তখন আমার ভোল্টেজটাও 0,
যখন 90 ডিগ্রি তখন আমার ভোল্টেজটা ম্যাক্সিমাম 1। আবার যখন আমার ভোল্টেজ অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি, ঠিক আছে, তখন আবার আমার ভোল্টেজটা 0। আবার যখন অ্যাঙ্গেলটা 270 ডিগ্রি তখন আমার ভোল্টেজটা নেগেটিভ ম্যাক্সিমাম -1। আবার যখন অ্যাঙ্গেলটা 360 ডিগ্রি তখন আবার আমার ভোল্টেজটা 0। সো দেখো এই ভ্যালুগুলো কিন্তু আমার সাইনের ভ্যালু, এটা বেসিক্যালি সাইনের কার্ভ। তাই এই ধরনের ভোল্টেজকে, যেটা এইভাবে টাইমের সাথে ভ্যারি করে, তাদের আমরা বলি সাইনোসয়েডাল ভোল্টেজ। ওকে, যেরকম এইটা হচ্ছে আমার সাইন ওয়েভ। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আমার কোসাইন ওয়েভ। ওকে, কোসাইন ওয়েভটা কি হয় না, এটাও কিন্তু সাইন ওয়েভই। দেখো এই অ্যাক্সিসটাকে যদি আমি একটু ডান দিকে শিফট করে এইখানে আঁকি, তাহলে কিন্তু ওয়েভ ফর্মটাকে এরকম দেখতে হবে। বাট দুজনের মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ শিফট রয়েছে, যে আমরা এটা জানি যে সাইন আর কস হচ্ছে পরিপূরক। তো এদের মধ্যে একটা 90 ডিগ্রি ডিফারেন্স থাকে। তো এই ক্ষেত্রে দেখো, যখন আমার অ্যাঙ্গেলটা 0 তখন কিন্তু আবার ম্যাক্সিমাম 1। যখন আমার অ্যাঙ্গেলটা 90 তখন এ 0। ওকে, এ কোসাইন ওয়েভটা আমার সাইন ওয়েভের থেকে 90 ডিগ্রি এগিয়ে চলে সবসময়। ওকে, আচ্ছা, এইবার এই যে সাইন ওয়েভটা, এটা তো এরকমভাবে ভ্যারি করছে। তো এই যে পয়েন্টটা যেখানে পজিটিভ ডাইরেকশানে এর ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম, এই পয়েন্টটাকে আমরা বলি সাইন ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু, এবং এটাকে লেখা হয় ভিএম দিয়ে, এম ফর ম্যাক্স। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার নেগেটিভ ম্যাক্সিমাম, সো দিস ইজ মাইনাস ভিএম। ওকে, অ্যান্ড এইখানে পিরিয়ডিসিটিটা দেখো, এই যে জিনিসটা মানে এইখান থেকে স্টার্ট করে এরকম এসে এই কমপ্লিট হলো। তো এই জিনিসটাই বারবার আমার রিপিট হচ্ছে, তাই তো, একই জিনিস। সো এই যে প্যাটার্নটা যেটা বারবার রিপিট হয়, তো এইটাকে আমরা বলি একটা সাইকেল, একটা কমপ্লিট সাইকেল, যেটা আমার বারবার টাইমের সাথে রিপিট হচ্ছে। তো এইখান থেকে এই অবধি, ওকে, এইটা হচ্ছে আমার পুরোটা একটা ওয়ান ফুল সাইকেল। ওকে, আর এর যে দুটো হাফ, মানে 0 থেকে 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ করি দুভাগে, তাহলে এই যে দুটো হাফ মানে 180 ডিগ্রি, তো এই যে পার্টটা এইখান থেকে এতটা, এইটাকে আমরা বলি হাফ সাইকেল। হাফ সাইকেল। সো এইটা আমার পজিটিভ, তাই এটাকে বলি পজিটিভ হাফ সাইকেল। আর এইটা আমার নেগেটিভ, তাই এটাকে আমরা বলি, এর ডাইরেকশনটা নেগেটিভ এই টাইমে ভোল্টেজের, তাই এটাকে আমরা বলি নেগেটিভ হাফ সাইকেল। এইবার একটা সাইনোসয়েডাল ওয়েভ ফর্মকে, এটা তো একটা ভেরিয়েবল, তো এইটাকে আমরা একটা এক্সপ্রেশনের মাধ্যমে লিখতে পারি, যে যে কোনো ইনস্ট্যান্টে এর ভ্যালু আমার কত হবে সেইটা ডিপেন্ড করে টাইমের উপর বা ওমেগা টি এর উপর, অ্যাঙ্গেলের উপর। তো এই ক্ষেত্রে আমার ভোল্টেজটা ইজ এ ফাংশন অফ ওমেগা টি। তো সেইটাকেই আমরা ম্যাথামেটিক্যালি লিখতে পারি যে যে কোনো ইনস্ট্যান্টে আমার কোয়ান্টিটিটার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আমার হবে হচ্ছে গিয়ে v ইকুয়ালস টু vm সাইন ওমেগা টি, যেক্ষেত্রে এই ভিএমটা হচ্ছে আমার পিক বা ম্যাক্সিমাম ভ্যালু, এবং এই যে আমার ওমেগা টি পার্টটা, এটাকে আমরা বলি ফেজ। ঠিক আছে, এই ফেজ জিনিসটা কি সেইটা তোমরা বেসিক ইলেকট্রিক্যালে অলরেডি পড়েছো, তো আমি সেইটার মধ্যে আর ডিটেলে এখন যাচ্ছি না, যেহেতু আমাদের মেইন টপিক এসি। ওকে, তো দ্যাট ইজ দি ফেজ পার্ট। এবং এটাকে কখনো কখনো আমরা এইটা যেহেতু ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, ওকে, সো দিস ইজ কল্ড দি অ্যাম্পলিটিউড পার্ট, এটাকে আমরা বলি অ্যাম্পলিটিউড।
ঠিক আছে? আচ্ছা, এইবার এসি সার্কিটের ক্ষেত্রে, ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা জানতাম শুধুমাত্র রেজিস্ট্যান্সই হচ্ছে গিয়ে আমার একটা প্যারামিটার, যে আমার একমাত্র এলিমেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স। কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্যান্স আমার এলিমেন্ট নয়। এসির ক্ষেত্রে আমার তিনটে এলিমেন্ট থাকে, যেগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স। এগুলো সবই বেসিক জিনিস, তোমরা অলরেডি জানো, বাট জাস্ট ফর রিক্যাপিচুলেশন আমি একবার কভার করছি। তো রেজিস্ট্যান্স কি? না, রেজিস্ট্যান্স হচ্ছে মেটেরিয়ালের সেই প্রপার্টি যার জন্য সে কারেন্টের প্রবাহকে বাধা দেয়। ইট ইজ দি প্রপার্টি অফ এ মেটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ ইট অপোজেস দি ফ্লো অফ কারেন্ট অর ইলেকট্রনস থ্রু ইট। রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, বড় ইউনিট হচ্ছে কিলো ওহম, এবং সিম্বল হচ্ছে এইটা, যেটাকে আমরা আর, রেজিস্ট্যান্সের ফার্স্ট লেটার আর, এটার সাহায্যে ডিনোট করি। ওকে, সেকেন্ড ইজ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কি? না, ইন্ডাকটেন্স হচ্ছে সেই প্রপার্টি যেটা ওই এলিমেন্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে, সেই কারেন্টটার রেট অফ চেঞ্জকে বাধা দেয়। মানে সেই কারেন্টটার ডাইরেকশন বা ম্যাগনিটিউড যদি কোনোভাবে চেঞ্জ হয়, তখন এলিমেন্টটা কি করে, ওর মানে সেটাকে অপোজ করে, ওই চেঞ্জটাকেও বাধা দেয়। যে it is the property of a material by virtue of which it opposes any change in magnitude or direction of current passing through it. প্র্যাকটিক্যালি ইন্ডাক্টর যেগুলো আমরা ইউজ করি সার্কিটে, সেগুলো হয় কয়েল। ঠিক আছে, কয়েলের ক্ষেত্রেই আমরা এই ইন্ডাকটেন্স প্রপার্টিটা বেশি দেখতে পাই, এবং এর ইউনিট হচ্ছে হেনরি। সাধারণত প্র্যাকটিক্যাল ইউনিট হচ্ছে মিলি হেনরি। ওকে, ছোট ইউনিট। অ্যান্ড সিম্বল ইজ একটা কয়েলের মতো। ওকে, আর আহ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি বাই এল। ওকে, আচ্ছা, থার্ড এলিমেন্ট ইজ ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স কি? না, এটা হচ্ছে সেই প্রপার্টি যার জন্য কোনো এলিমেন্ট নিজের মধ্যে একটা চার্জ বা আধান স্টোর করে, এবং সেই আধানের দরুন সেই এলিমেন্টের যে টার্মিনাল দুটো, তার অ্যাক্রসে একটা ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যায়। তো ইট ইজ দি প্রপার্টি অফ এ মেটেরিয়াল by virtue of which the material stores some charge in it and develops a potential difference across it. ওকে, প্র্যাকটিক্যালি ক্যাপাসিটার গুলো হয়, তোমরা দেখেছো প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যেখানে কন্ডাক্টরের দুটো প্লেট থাকে এবং সেটাকে আমরা একটা ডাইলেকট্রিক ফিল্ড বা ডাইলেকট্রিক মিডিয়াম দিয়ে সেপারেট করি। সেই ক্ষেত্রে আমার ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ইউনিট হয় ফ্যারাড, বা প্র্যাকটিক্যাল ইউনিট একটু ছোট ইউনিট ইউজ করি আমরা প্র্যাকটিক্যালি, যেটা হচ্ছে মিলি ফ্যারাড এবং মাইক্রো ফ্যারাড। আর ক্যাপাসিটেন্সের সিম্বল এটা, এবং ডিনোট করা হয় সি দিয়ে। নাও আমরা যদি একটা পিওরলি রেজিস্টিভ সার্কিটকে, যেটার মানে যেই এলিমেন্টটা শুধুমাত্র রেজিস্ট্যান্সই আছে, তাকে যদি আমরা একটা সাইনোসয়েডাল এক্সাইটেশন বা সাইনোসয়েডাল ভোল্টেজের অ্যাক্রসে আমরা যদি কানেক্ট করি, তাহলে সেক্ষেত্রে রেসপন্সটা বা এফেক্টটা কি হবে? তো আমরা জানি যে যখনই একটা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ এর অ্যাক্রসে থাকবে, তখনই এর মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। তো যেহেতু আমার কারেন্টটা মানে ভোল্টেজটা আমরা যেটা অ্যাপ্লাই করেছি, সেইটা যেহেতু আমার সাইনোসয়েডাল বা অল্টারনেটিং ভোল্টেজ, তাই কারেন্টটাও আমার সেম নেচারের হবে, অল্টারনেটিং কারেন্ট হবে। অ্যান্ড অল্টারনেটিং কোয়ান্টিটিকে আমরা সবসময় স্মল লেটার দিয়ে আমরা ডিনোট করি। অল্টারনেটিং কোয়ান্টিটির ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুকে আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার কারেন্টটা হচ্ছে স্মল আই। এইবার রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমার রেসপন্সটা কীরকম হয়? না, ভোল্টেজ আর কারেন্ট দুটোই সেম ফেজে থাকে। ঠিক আছে, যে আমার ভোল্টেজ যেভাবে ভ্যারি করছে, এইখানে ওয়েভ ফর্মটা দেখো, ভোল্টেজ যেভাবে ভ্যারি করছে, আমার কারেন্টও সেম ফেজে ভ্যারি করছে। যখন ভোল্টেজ ম্যাক্সিমাম, কারেন্ট ম্যাক্সিমাম, ভোল্টেজ জিরো, কারেন্ট উইল বি জিরো, যখন ভোল্টেজ নেগেটিভ ম্যাক্সিমাম, কারেন্ট উইল বি নেগেটিভ ম্যাক্সিমাম। তো দিস আর ইন সেম ফেজ। তো এদের ক্ষেত্রে তাহলে আমার ফেজ পার্টটা একই থাকবে, যেহেতু সেম ফেজে রয়েছে। তাই ভোল্টেজ যদি Vm sin ওমেগা টি হয়, আমার কারেন্ট হবে I ইকুয়ালস টু Im sin ওমেগা টি। এবং ফেজার ডায়াগ্রাম যদি আমরা আঁকি,
সেই ক্ষেত্রে আমি দেখো এখানে ভোল্টেজকে আমরা রেফারেন্স ফেজার নিয়েছি, তো কারেন্টটাও আমার সেম লাইনে সেম ফেজে থাকবে। এবং এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল যেটাকে আমরা বলি ফাই, অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, তো সেইটা কি হবে? সেইটা হবে জিরো। তাহলে সার্কিটটার যে পাওয়ার ফ্যাক্টর যেটাকে আমরা বলি কস ফাই, সেটা কি হবে? কস জিরো বা ওয়ান ইউনিট। ওকে, এটাই আমার ম্যাক্সিমাম পাওয়ার ফ্যাক্টর, যে ইউনিট। এবং সেই ক্ষেত্রে এসি সার্কিটের ক্ষেত্রে সার্কিটের যে টোটাল অপোজিশন টু কারেন্ট, ঠিক আছে, বা টোটাল রেজিস্ট্যান্স, সেইটাকে আমরা বলি ইম্পিডেন্স। তো এই ক্ষেত্রে আমার যেহেতু অন্য কোনো এলিমেন্ট নেই, তাই ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু আমার হবে গিয়ে আর, এবং ইউনিট হবে ওহম। ওকে, আচ্ছা, তো আমার পাওয়ার ডেসিপেশন কত হবে, কতটা পাওয়ার ডেসিপেট করবে সার্কিটটা, না সেটা আমরা জানি, ফর্মুলা হচ্ছে ভিআই কস ফাই। যেহেতু এখানে কস ফাই ইকুয়ালস টু ওয়ান, তাই আমার পাওয়ার ডেসিপেশন হবে ভিআই ওয়াটস। ওকে, আচ্ছা, এইটাকে আবার আমরা, যেহেতু ভোল্টেজ ইকুয়ালস টু আমরা জানি ওহমস ল অনুযায়ী ভোল্টেজ ইকুয়ালস টু আই ইন্টু আর, তাই এটাকে আমরা আই স্কোয়ার আরও কিন্তু লিখতে পারি, যে আই স্কোয়ার আর ওয়াট। ওকে, আচ্ছা, তো এইবার কারেন্টটা আমরা বের কি করে করব? ধরে নিলাম আমাকে একটা অঙ্ক করতে দিয়েছে, দিয়ে এইখানে এই ভ্যালুগুলো আমরা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনের ভ্যালুগুলো আমাকে বলে দিয়েছে, অ্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে কারেন্টটা আমরা বের কি করে করব? তো তার জন্য আমরা জানি ওহমস ল অনুযায়ী কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তো ভোল্টেজ হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, তো এক্ষেত্রে আমার অ্যামপ্লিটিউড পার্টটা হচ্ছে Vm by R sin omega t, and this Vm by R is the maximum or peak value of current, ঠিক আছে, যেটাকে আমরা বলছি Im। তো এইভাবেই আমরা ভোল্টেজের পিক ভ্যালুটাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে আমরা কারেন্টের পিক ভ্যালুটা বের করতে পারবো, এবং কারেন্টের করসপন্ডিং ইকুয়েশনটা আমরা বের করতে পারবো। আচ্ছা, যদি একটা পিওরলি ইন্ডাকটিভ সার্কিটকে আমরা সাইনোসয়েডাল এক্সপ্রেশন দিয়ে ট্রিট করি, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, না সেই ক্ষেত্রেও আমার কারেন্টটা অল্টারনেটিং কারেন্ট হবে। এবং আমরা জানি যে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি হয়, না আমার কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করে কত ডিগ্রিতে, না 90 ডিগ্রি বা π/2 অ্যাঙ্গেলে ওটা ল্যাগ করে। আচ্ছা, I lags behind the voltage by an angle π/2। এবার এই ল্যাগ জিনিসটা কি, মানে ল্যাগ মানে কি? ল্যাগ মানে হচ্ছে পিছিয়ে থাকা, ঠিক আছে। তো পিছিয়ে থাকা মানে ব্যাপারটা কিরকম, না আমরা যদি ওয়েভ ফর্মটা দেখি তাহলে আমরা দেখব যে কারেন্টটা সবসময় ভোল্টেজের থেকে 90 ডিগ্রিতে পিছিয়ে থাকে। এইখানে 0 ডিগ্রিতে আমার ভোল্টেজটা ম্যাক্সিমাম, তখন দেখো কারেন্টটা জিরো। আবার যখন ভোল্টেজটা আমার 90 ডিগ্রিতে আমার ভোল্টেজটা আমার জিরো, তখন দেখো কারেন্টটা আমার ম্যাক্সিমাম। আবার যখন ভোল্টেজটা 180 ডিগ্রিতে নেগেটিভ ম্যাক্সিমাম, তখন কারেন্টটা সবে পজিটিভ হাফ সাইকেল কমপ্লিট করে জিরো হয়েছে। তো আমার কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে পিছিয়ে চলছে, এটাকেই আমরা বলি ল্যাগিং। এবং ল্যাগিংকে ফেজর ডায়াগ্রামে দেখানো হয় ক্লকওয়াইজ ডাইরেকশানে, ল্যাগিং অ্যাঙ্গেলকে আমরা ক্লকওয়াইজ আঁকবো। তো এই ক্ষেত্রে আমরা যদি ভোল্টেজকে রেফারেন্স ফেজার নিয়ে নিই, তাহলে কারেন্ট আমার ভোল্টেজের থেকে π/2 অ্যাঙ্গেলে পিছিয়ে থাকবে, তো এইটা হবে আমার ফেজার ডায়াগ্রাম। এবং আমার পাওয়ার ফ্যাক্টর কি হবে, না cos অফ π/2, যেটা কিনা জিরো, কিন্তু এই ক্ষেত্রে এই জিরোটা হচ্ছে ল্যাগিং জিরো। ওকে, অ্যান্ড ইম্পিডেন্স কি হবে, না ইম্পিডেন্স হবে গিয়ে যে এক্ষেত্রে তো কোনো রেজিস্ট্যান্স নেই, তো ইন্ডাকটেন্সই আমার কারেন্টকে যে পরিমাণে বাধা দেবে সেটাই হবে আমার সার্কিটের এফেক্টিভ ইম্পিডেন্স। এবং এই ইন্ডাকটেন্স যে কারেন্টকে যে বাধাটা দিচ্ছে, ঠিক আছে, যে রেজিস্ট্যান্স ডিউ টু ইন্ডাকটেন্স, সেইটাকেই আমরা বলি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, যেটাকে আমরা লিখি XL দিয়ে, এবং সেটার মান হয় L ওমেগা। তো এই ক্ষেত্রে ইম্পিডেন্স হবে Z ইকুয়ালস টু XL বা L ওমেগা। এবং আমরা জানি, এটাও আমরা সাইন ওয়েভের ওখানে দেখেছি, যে সাইন ওয়েভের ওখানে আমাদের কতগুলো প্যারামিটার ছিল, তাই তো? কি কি, না আমার একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে টাইমটা লাগে,
সেইটাকে আমরা বলি টাইম পিরিয়ড বা টি। এবং 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট হয়, সেই যে সাইকেল পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড, এইটাকেই আমরা বলি ফ্রিকোয়েন্সি। এর ইউনিট হচ্ছে গিয়ে হার্জ। এবং আমরা জানি যে সাইন ওয়েভটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা ওমেগা টি ইকুয়ালস টু, আমরা কিন্তু এই ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনটা বের করতে পারি, যেখানে ওমেগা ইকুয়ালস টু হয় আমার 2 পাই এফ। তো ওমেগা টি হবে আমার 2 পাই এফ টি। ওকে, and this f is frequency and this omega is angular frequency. ওকে, তো এই ক্ষেত্রে আমার সেই ইকুয়েশনেও এইখানে যে ওমেগাটা, এটা হচ্ছে আমার এই সাইন ওয়েভটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর আমি যদি ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি বলি, তাহলে সেটা হবে 2 পাই এফ ইন্টু এল। আচ্ছা, তো কারেন্টটা আমার কি হবে না, আই ম্যাক্সিমাম হবে হচ্ছে গিয়ে ভোল্টেজ ডিভাইডেড বাই ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ভিএম বাই এল ওমেগা। এইভাবে আমরা যদি ইন্ডাকট্যান্সের মানটা জানি, আমরা যদি ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মানটা জানি, তাহলে ফর এ গিভেন ভোল্টেজ কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা বা কারেন্টের ইকুয়েশনটা কি হবে সেইটা আমরা বের করে নিতে পারব। সিমিলারলি, যদি একটা পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট আমরা নিই এবং সেটাকে একটা সাইনোসয়েডাল ভোল্টেজের অ্যাক্রসে কানেক্ট করি, তাহলে কি হবে না, আমরা জানি যে ক্যাপাসিটারের ক্ষেত্রে কারেন্ট লিডস দি ভোল্টেজ বাই অ্যান অ্যাঙ্গেল পাই বাই 2 অর 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ল্যাগ মানে কি, পিছিয়ে থাকা। তো ল্যাগের ক্ষেত্রে ইকুয়েশনে আমরা করি হচ্ছে গিয়ে মাইনাস। ওকে, এইখানে দেখো এই মাইনাসটা মানে হচ্ছে গিয়ে ল্যাগ। কিন্তু লিডের ক্ষেত্রে যখন আমার কোয়ান্টিটিটা এগিয়ে থাকবে, তখন আমার এই সাইনটা হয়ে যাবে প্লাস। তো দিস ইজ ফর লিড। এবং আমার ওয়েভ ফর্মটা কীরকম হবে, যে লিড মানে কি না, দেখো আমার কারেন্টটা সবসময় ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। যে যখন ভোল্টেজটা 0, তখন কারেন্ট কিন্তু আমার পজিটিভ ম্যাক্সিমাম। যখন ভোল্টেজটা পজিটিভ ম্যাক্সিমাম হচ্ছে, তখন কারেন্ট অলরেডি পজিটিভ হাফ সাইকেল কমপ্লিট করে 0 হয়ে গেছে। ভোল্টেজটা যখন পজিটিভ হাফ সাইকেল কমপ্লিট করছে, তখন কারেন্ট আমার নেগেটিভ ম্যাক্সিমামে চলে গেছে। তো কারেন্টটা আমার ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে রয়েছে। এবং লিডকে আমার ফেজরে আঁকা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। তো ভোল্টেজকে যদি আমরা রেফারেন্স ফেজার নিই, তাহলে আমার কারেন্ট হবে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি অ্যাহেড। ওকে, এইখানে কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে আমার ভোল্টেজকেই রেফারেন্স ফেজার নিতে হবে। ফেজার ডায়াগ্রাম আঁকার সময় আমরা ভোল্টেজ কারেন্টের যে কোনো একটাকেই রেফারেন্স ফেজার হিসেবে ধরতে পারি। তো এই ক্ষেত্রেও আমার অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 2, ফাই হচ্ছে আমার 90 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর আমার হবে হচ্ছে গিয়ে 0, কিন্তু এইটা হচ্ছে আমার লিডিং 0। এবং আমার ইম্পিডেন্স হবে যে ক্যাপাসিটেন্স, যে অপোজিশনটা দিচ্ছে কারেন্টকে, যেটাকে আমরা বলি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বা এক্সসি বা 1 বাই ওমেগা সি। তো সেই ক্ষেত্রে আমার ইম্পিডেন্স হবে এক্সসি ওহম বা 1 বাই ওমেগা সি ওহম, বা ওমেগার জায়গায় 2 পাই এফ লিখলে 1 বাই 2 পাই এফ সি ওহম। ওকে, এবং আমরা অঙ্ক কি করে করব না, কারেন্ট বের করার জন্য আমরা ভোল্টেজকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স দিয়ে ভাগ করব, করলে আমার আসবে হচ্ছে গিয়ে ওমেগা সি ভিএম। তো আমার কারেন্টের ইকুয়েশনটা এরকম হবে, অ্যান্ড দিস ইজ ফর লিডিং। ওকে, আচ্ছা, এইবার যদি আমরা দুটো নিই, যে আমরা আরএল একটা সিরিজ সার্কিট নিলাম, একটা রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্সকে আমরা সিরিজে জয়েন করেছি, সেই ক্ষেত্রে আমার রেসপন্সটা কীরকম হবে না, আমরা যদি ফেজারটা দেখি, আমার রেজিস্ট্যান্সের থ্রু ভোল্টেজ ড্রপ, আমার এখানে আমরা কি করেছি না, কারেন্টটাকে আমরা রেফারেন্স ফেজার নিয়েছি। তো আমার রেজিস্ট্যান্সের থ্রু ভোল্টেজ ড্রপ, ভোল্টেজটা কারেন্টের সাথে সেম ফেজে থাকবে, আইআর যে ড্রপ যেটা। এবং আমার ইন্ডাকট্যান্সের থ্রু ভোল্টেজ ড্রপ, সেটা কিন্তু আমরা জানি ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করে, তাহলে ভোল্টেজটা উল্টো, ভোল্টেজটা কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করবে। তো আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ, যেটাকে আমরা বলছি আই ইন্টু এক্সএল বা এল ওমেগা ইন্টু আই, সেটা কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আমার
90 ডিগ্রিতে থাকবে। তো এই দুটো রেজাল্টেন্ট ভোল্টেজ আমার যেটা হবে, যে আমরা প্যারালেলোগ্রাম ল অনুযায়ী যদি বের করি, এইটা হবে আমার রেজাল্টেন্ট ভোল্টেজ, যেটা কিনা আমার টোটাল সার্কিটটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। এবং এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল ভোল্টেজ আর কারেন্টের মধ্যে, সেইটাই হচ্ছে কি আমার পাওয়ার ফ্যাক্টর। ওকে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই। তো এই ক্ষেত্রে আমরা তাহলে ফাইটা কি করে বের করব? না, আমরা দেখছি যে ফাইটা কি আমার ভোল্টেজটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ভোল্টেজটা এগিয়ে রয়েছে, কারেন্টটা ভোল্টেজকে ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করছে। তো এক্ষেত্রে সাইনটা ডিউ টু ল্যাগিং আমার মাইনাস হবে। এবং এইখানে আমরা যদি রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স আর ইম্পিডেন্সের ট্রায়াঙ্গেলটা আঁকি, যেটাকে আমরা বলি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, তো সেইটা আমার কীরকম দেখতে হবে? না, আমার এক্স অ্যাক্সিসে থাকবে আর, ওয়াই অ্যাক্সিসে থাকবে আমার এক্সএল বা এল ওমেগা, অ্যান্ড হাইপোটেনিয়াস হচ্ছে আমার জেড। তো সেইখানে আমরা যদি ট্রিগোনোমেট্রি ইউজ করি, তো ট্যান থিটা আমার হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তো আমার ট্যান ফাই হবে এল ওমেগা বাই আর। তো সেইখান থেকে ফাই হবে ট্যান ইনভার্স এল ওমেগা বাই আর। তো আমরা পাওয়ার ফ্যাক্টর বের করলে অবশ্যই পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে, তো সেটা হবে আমার cos অফ tan ইনভার্স এল ওমেগা বাই আর। এবং কনক্লুশন হচ্ছে যে আরএল সিরিজ সার্কিট আমার ল্যাগিং কারেন্ট ড্র করে। এবং এই ক্ষেত্রে আমার টোটাল সার্কিটের যে এফেক্টিভ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা বলছি ইম্পিডেন্স, সেইটা কি হবে না, পিথাগোরাস অনুযায়ী আমরা জানি যে জেড এর যে ম্যাগনিটিউড ইম্পিডেন্সের, সেইটা হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার বা আর স্কোয়ার প্লাস এল ওমেগা স্কোয়ার। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যে যেহেতু ইম্পিডেন্স কিন্তু একটা রেজিস্ট্যান্স, তাই এর ইউনিট হবে আমার ওহম। আচ্ছা, আমরা কারেন্ট কি করে বের করব? না, ভোল্টেজ বাই ইম্পিডেন্স করে, তো ভি বাই আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। ওকে, তো এইভাবে, সরি, হ্যাঁ, তো এইভাবে আমরা এটা বের করতে পারবো। এবং আমার পাওয়ার ডেসিপেশন হবে ভিআই কস ফাই ওয়াটস। সিমিলারলি আমরা যদি একটা পিওরলি ক্যাপাসিটারের সঙ্গে একটা আমরা রেজিস্টার লাগাই, একটা আরসি সিরিজ সার্কিট বানাই, তো সেই ক্ষেত্রে আমার কি হবে না, জিনিসটা খানিকটা একই রকম, কিন্তু ক্যাপাসিটারের ক্ষেত্রে আমার কারেন্টটা হবে লিডিং কারেন্ট। তাই ইকুয়েশনটা হবে আইএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এবং ফেজারে যদি আমরা কারেন্টটাকে রেফারেন্স ফেজার নিই, তাহলে আইআরটা এক্স অ্যাক্সিস বরাবর 1 বাই ওমেগা সি বা আই ইন্টু এক্সি, যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, এইটা কি হবে না, আমরা জানি এটা ক্যাপাসিটারের ক্ষেত্রে আমার কারেন্টটা ভোল্টেজকে লিড করে। তাহলে উল্টো করে দিলে কি হবে না, ভোল্টেজটা কারেন্টকে পাই বাই 2 অ্যাঙ্গেলে ল্যাগ করে। তো কারেন্ট যদি এইটা হয়, তাহলে ভোল্টেজটা তার থেকে পাই বাই 2 অ্যাঙ্গেলে 90 ডিগ্রিতে এখানে থাকবে। ওকে, তো এই দুটো রেজাল্টেন্ট আবার সেই প্যারালেলোগ্রাম ল লাগিয়ে আমরা যদি বের করি, তো রেজাল্টেন্ট যে ভোল্টেজ ভি, সেইটা হবে কারেন্ট ইনটু ইম্পিডেন্স, অ্যান্ড ভোল্টেজ আর কারেন্টের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই। তো এই ক্ষেত্রে আমরা যদি আবার ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল দিয়ে দেখি, তো ট্যান ফাই হবে 1 বাই ওমেগা সি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই আমার বেস, যেটা হচ্ছে গিয়ে আই ইন্টু আর। বেস, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তো কারেন্ট ধরবো না, তাই শুধু রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আর। তো আমার ট্যান ফাই হবে 1 বাই ওমেগা সি ডিভাইডেড বাই আর, বা 1 বাই ওমেগা সি আর। ওকে, এবং আমার পাওয়ার ফ্যাক্টর হবে cos অফ ট্যান ইনভার্স 1 বাই আর ওমেগা সি। এই ক্ষেত্রেও আমার ইম্পিডেন্স হবে হচ্ছে গিয়ে, এখানে যদি আমি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে পিথাগোরাস ইউজ করি, আর স্কোয়ার প্লাস এক্সি এর স্কোয়ার, that is r square plus 1 by omega c এর whole square, and active power dissipation আমার হবে হচ্ছে গিয়ে vi cos phi। নাও আমরা এক্ষেত্রেও সেম ওয়েতে আমরা এটাকে ক্যালকুলেট করব, কারেন্টটাকে আমরা ভোল্টেজকে যদি ইম্পিডেন্স দিয়ে ভাগ করি, তাহলেই আমরা কারেন্টের পিক ভ্যালুটা এখানে পেয়ে যাব, এবং আমরা বাকি এক্সপ্রেশনটা বানিয়ে নিতে পারব। আচ্ছা, লাস্ট যেটা সেইটা হচ্ছে
যে আমরা যদি তিনটে এলিমেন্টকেই একসাথে সিরিজে কানেক্ট করি, যেটাকে আমরা বলি আরএলসি সার্কিট, তো সেইটার ক্ষেত্রে রেসপন্সটা কীরকম হবে। তো আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা যদি ফেজারটা দেখি, তো রেফারেন্স ফেজার ধরে নিয়েছি কারেন্টকে, তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা তো ওই ফেজেই থাকবে, এবং ইন্ডাকটেন্সটা আমার কি হবে, ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্টকে 90 ডিগ্রিতে লিড করবে, অ্যান্ড ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ভোল্টেজটা কারেন্টকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে। তো এইটা হবে আমার এক্সএল ইন্টু আই বা এল ওমেগা আই, আর এটা হবে এক্সি ইন্টু আই বা 1/সি ওমেগা ইন্টু আই, যেটাকে আমি করে দিয়েছি আই বাই সি ওমেগা। তো এই দুটো যে ভেক্টর ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স, এই দুটো ভেক্টর কিন্তু একে অপরকে অপোজ করছে বা একে অপরের উল্টো দিকে কাজ করছে। তাই এদের যে রেজাল্টেন্ট ভেক্টর সেইটা হবে এদের সাবস্ট্রাকশন, মানে এল ওমেগা ইন্টু আই মাইনাস আই বাই সি ওমেগা, আই কমন নিয়ে নিলে এল ওমেগা মাইনাস 1/সি ওমেগা ইন্টু আই, এবং সেই ক্ষেত্রে আমার in terms of XL and XC, XL minus XC into I, the difference between the two. ওকে, তো সেই ক্ষেত্রে রেজাল্টেন্ট যদি আমরা প্যারালেলোগ্রাম অনুযায়ী ড্র করি, তো এই ক্ষেত্রে দেখো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বেশি ছিল, তাই এটা কিন্তু এই কোয়াড্রেন্টে রয়েছে। কিন্তু যদি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে সুপারসিড করে যায় বা ওটা ডমিনেট করে, তখন কিন্তু রেজাল্টেন্টটা এই কোয়াড্রেন্টে চলে আসবে। যাই হোক, এই ক্ষেত্রে আমার ভোল্টেজ আর কারেন্টের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে কি ফাই, এবং কারেন্ট ভোল্টেজকে আমার ল্যাগ করছে, যেটা আমার ইন্ডাকটিভ সার্কিটের পরিচয়। যে ইন্ডাকটিভ সার্কিট মানেই যদি আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে ডমিনেট করে, এক্সএল গ্রেটার দ্যান এক্সি হয়, তখন আমার সার্কিটটা ইন্ডাকটিভ সার্কিট হবে এবং এটা ল্যাগিং কারেন্ট ড্র করবে। কিন্তু যদি উল্টোটা হয়, যে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে সুপারসিড করে যায়, তখন সেই ক্ষেত্রে আমার সার্কিটটা একটা ক্যাপাসিটিভ সার্কিট হবে রেজাল্টিং। ওকে, ক্যাপাসিটিভ সার্কিট হওয়া মানে কিন্তু এমন নয় যে সেখানে শুধুমাত্রই ক্যাপাসিটেন্স রয়েছে আর কিছু নেই। ডমিনেন্ট হচ্ছে কি আমার ক্যাপাসিটেন্স, যে সার্কিটের নেচারটা আমার ক্যাপাসিটেন্সের উপর ডিপেন্ড করছে। তো সেই ক্ষেত্রে আমার এক্সি যদি গ্রেটার দ্যান এক্সএল হয়, তখন কিন্তু ওটা আমার লিডিং কারেন্ট ড্র করবে। এগেন আমরা বাকি যে প্যারামিটারগুলো, যে ইম্পিডেন্স বাগেরা, সেগুলো আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারি। যে ইম্পিডেন্স জেড হচ্ছে গিয়ে রুট ওভার আর স্কোয়ার প্লাস ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের যে ডিফারেন্স সেইটা স্কোয়ার। এখানে এটাও বড় হতে পারে, আবার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটাও কিন্তু বড় হতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কারণ স্কোয়ার করলে আমার নেগেটিভ সাইনটা চলে যাবে। So angle is tan inverse XL minus XC by R, and আমার যেটাকে আমরা বলছি পাওয়ার ফ্যাক্টর, সেইটা কিন্তু হাইপোটেনিয়াস বাই বেস মানে Z বাই R। তো সেই কারণে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে গিয়ে ইম্পিডেন্স ইম্পিডেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ওকে, এবং cos cos phi equals to cos of tan inverse XL divided by XC। এইখানে তাহলে আমার রেজাল্টেন্ট কারেন্টটা কি হবে না, কারেন্টটা হবে আমার I equals to Im sin omega t plus minus phi। যদি লিডিং হয় মানে ক্যাপাসিটিভ সার্কিট হয় তখন প্লাস, যদি ল্যাগিং হয় মানে নেগেটিভ হয় তখন এটা হবে আমার মাইনাস। অ্যান্ড আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট বের করার জন্য আমরা ভোল্টেজের পিক ভ্যালুটাকে ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করব। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে এখানে, সেইটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ারের ক্ষেত্রে যেটা আমরা রেজিস্ট্যান্সে পাওয়ারটা কনজিউম করি, যেটাকে আমরা হিট হিসেবে ডেসিপেট করি, সেটাকে আমরা বলি অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার। সেইটা হয় আমার ভিআই কস ফাই বা আই স্কোয়ার আর। কিন্তু যেটা আমার রিঅ্যাক্টিভ এলিমেন্টে মানে ইন্ডাক্টরে বা ক্যাপাসিটারে, ইন্ডাক্টর মানে পিওরলি যদি ইন্ডাক্টর হয় বা পিওরলি যদি ক্যাপাসিটার হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো পাওয়ার স্টোরেজ, পাওয়ার ডেসিপেশন হয় না, পাওয়ার স্টোরেজ হয় সেই মানে পাওয়ার ডেসিপেশনটা জিরো। ওকে, তো সেই ক্ষেত্রে আমার ফর এ পার্টিকুলার টাইম বিং, আমার ফর এ হাফ সাইকেল যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা স্টোর হয় সেইটা হচ্ছে আমার ভিআই সাইন ফাই। এবং আমার যে অ্যাপারেন্ট পাওয়ার মানে আমরা সেই ক্ষেত্রে যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটাকে কনসিডার করছি, সেইটাকে যদি আমরা কনসিডার না করি,
তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট যে আমরা পাওয়ারটা ড্র করছি যেটা হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট, সেটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার, সেটা হচ্ছে ভিএ বা ভোল্ট অ্যাম্পিয়ার। অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট হচ্ছে ভিএআর বা ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ওকে, তো এইটা হচ্ছে আমার এসি সার্কিটের বেসিক কনসেপ্ট, যেগুলো তোমরা অলরেডি বেসিক ইলেকট্রিক্যালে পড়েছো। আজকে আমরা একটু রিভাইজ করে নিলাম যে ফেজার ডায়াগ্রামগুলো কীরকম হয়, রিলেশনশিপ কীরকম হয়। নেক্সট ডে আমরা এসি সার্কিটের কিছু অঙ্ক করব এবং আমরা একটা নতুন জিনিস যেটা হচ্ছে কমপ্লেক্স অ্যালজেব্রার সাহায্যে এসি সার্কিটের সলিউশন বের করা, সেই জিনিসটা শিখব। তো অল দি বেস্ট এভরিওয়ান। একটা জিনিস যেটা এইখানে কিন্তু আমি আরএলসি সার্কিটগুলোকে ডিটেলে যে কিভাবে ইকুয়েশন আসছে কিভাবে হচ্ছে সেগুলোকে কিন্তু এক্সপ্লেন করিনি। তো তোমরা যদি সেই এক্সপ্লেনেশনের ভিডিওটা চাও তাহলে এই ভিডিওটায় যদি 20টার বেশি লাইক হয় এবং যদি কমেন্টে তোমরা লেখো যে আরএলসির আলাদা করে ভিডিও চাই, তো সেই ক্ষেত্রে আমি আরএলসির আলাদা করে ভিডিও বানাবো। ওকে, তো দ্যাটস অল এভরিওয়ান, এনজয় উইথ লার্নিং।